ফুলশয্যার রাতে আমার শাশুড়িমা আমার হাতে একটা চিরকুট আর কিছু টাকা ধরিয়ে দিয়ে বললেন, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। কথাটি বলেই তিনি চলে গেলেন। আমি অবাক হয়ে চিঠিটা খুলে দেখতেই আমার পায়ের তলা থেকে মাটি হারিয়ে গেল, কারণ সেখানে লেখা ছিল, আমি পূজা। আমার খুব অল্প বয়সে বাড়ি থেকে বিয়ে ঠিক করে দেওয়া হয়। যদিও আমার এই বিয়েতে খুব একটা মত ছিল না, কিন্তু আমার মতের ব্যাপারে কেউ কিছুই জানতে চায়নি। আমরা দুই বোন, আমি বড়, আমি সবেমাত্র 10ম শ্রেণী পাশ করে একাদশ শ্রেণীতে উঠব, আর আমার বোন সে 7ম শ্রেণীতে পড়ে। আমার ইচ্ছে ছিল বড় হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব, একটা ভালো চাকরি করে আমাদের সংসারে অভাব দূর করব, আমার বোনকেও ভালো করে পড়াশোনা করিয়ে তাকেও প্রতিষ্ঠিত করাবো এবং তারপর তাকে একটা ভালো ঘরে বিয়ে দেব। কিন্তু সেসব ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই থেকে গেল। তার আগেই একটা ভালো সম্বন্ধ এসে হাজির হয় আমাদের বাড়িতে। ছেলের নাকি প্রচুর টাকা, সে অনেক বড়লোক, দূরে শহরে ব্যবসা করে। সেই সব কিছু দেখে শুনে আমার বাবা মাও এই বিয়েতে রাজি হয়ে দেয়। আসলে মধ্যবিত্ত পরিবারগুলোতে যা হয় সাধারণত, কোনো ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব এলে অভিভাবকরা তড়াঘড়ি সেখানে বিয়ে দেওয়ার জন্য উতলা হয়ে যান। আমার বাবাও ঠিক তেমনটাই করলেন। ছেলের ব্যাপারে তেমন কোনো খোঁজখবর না নিয়েই আমার বিয়ের দিন ঠিক করে ফেললেন। যদিও বাবাকে একবার আমার ইচ্ছের কথা বলেছিলাম, বাবা আমি এখন বিয়ে করব না, আমি পড়তে চাই, বলেছিলাম একদিন সাহস করে। কিন্তু কথাগুলো বলতেই বাবা আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলেছিলেন, পূজা, আমাদের মতো ঘরে সবসময় এরকম ভালো সম্বন্ধ পাওয়া সম্ভব নয়। তোর অনেক কপাল ভালো যে এত বড় লোকের ছেলে তোকে বিয়ে করতে রাজি হয়েছে। তুই তো সবই জানিস মা, আমাদের এই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফোড়ায়। তার উপর তোদের দুজনকে একসঙ্গে উঁচু ক্লাস অবধি পড়ানো সম্ভব নয়। এই বিয়ে তো আমাদের জন্য একটা সুযোগ। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে গেলাম। তাদের চোখে যে আশা আর ক্লান্তি একসাথে মিশেছিল, তা দেখে আমার পক্ষে আর কোনো আপত্তি করা সম্ভব ছিল না। আমি রাজি হয়ে গেলাম। সামনের মাসের 5 তারিখে আমার বিয়ের দিন ঠিক করা হলো। বন্ধুরা বলেছিল, পূজা, তুই একজন ভালো ছাত্রী, তুই এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না, তুই পালিয়ে যা, আমরা তোকে সাহায্য করব। স্কুলের বন্ধু রুবা, শর্মিষ্ঠা সবাই চিন্তিত ছিল, কিন্তু আমি তাদের কথায় কান দিলাম না। বাবা মায়ের কষ্টের কথা ভেবেই নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করলাম। দ্রুত সময় চলে এলো। বিয়ের দিন সন্ধ্যায় আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজনের ভিড়। তারা প্রত্যেকেই নিজে নিজের কাজ নিয়ে ব্যস্ত। কেউ নিজেকে সাজাতে, কেউ কিছু খেতে, কেউ কিছু বিয়ের কাজকর্মে ব্যস্ত। আমার মা খুব আগ্রহে আমার সাজগোজ করছিলেন। তার চোখে একটু আনন্দ, একটু বেদনা মিশিয়েছিল। তিনি বলছিলেন, মা, তুই সুখে থাকবি, এটাই আমার একমাত্র চাওয়া। বিয়ে হয়ে গেল। অনেক রীতিনীতি, অনেক কান্নাহাসির মধ্য দিয়ে আমি একজন অচেনা মানুষের হাতে জীবন সমর্পণ করলাম। পরের দিন আমার স্বামী আমায় তার ঘরে নিয়ে যায়। গাড়িতে করে অনেক দূর যাওয়ার পরে আমরা একটি দোতলা বাড়ির সামনে পৌঁছাই। বাড়িটি দেখতে ভালোই, কিন্তু আশেপাশে যেন খুব একটা লোকজন নেই। মনে হলো কিছুটা নির্জন এলাকা। ঘরে প্রবেশ করতেই আমার কেমন একটু অদ্ভুত লাগে, মনে মনে সন্দেহ জাগে। কারণ বিয়ে বাড়িতে অনেক লোকজন থাকার কথা, কিন্তু তেমন কেউই ছিল না সেখানে। শুধু আমার শাশুড়িমা আর আমার স্বামী ছাড়া আর কেউ নেই। আমার শাশুড়িমা অবশ্য যথারীতি সমস্ত নিয়মকানুন মেনে বরণ করে আমাকে ঘরে তোলেন, কিন্তু তার চোখে এক ধরনের উদ্বেগ আমি দেখতে পেলাম। তিনি মিষ্টি কথা বলছিলেন, কিন্তু তার ভঙ্গিতে একটা তাড়াহুড়ো যেন লুকিয়েছিল। ঘরে প্রবেশ করার পর আমার সন্দেহটা আরও বাড়তে থাকে, কারণ আমাকে ঘরের মধ্যে একা কোথাও যেতে দিচ্ছিল না। যেখানেই যাচ্ছিলাম শাশুড়ি মাও সঙ্গে সঙ্গে যাচ্ছিলেন, এবং আমার স্বামীও আমার দিকে সব সময় নজর রাখছিলেন। তাদের এই অদ্ভুত আচরণ আমায় ভীষণ অবাক করছিল। আজ আমার ফুলশয্যা, কিন্তু আমার স্বামী আর আমার শাশুড়িমা ছাড়া আমাদের বাড়িতে আর কোনো অতিথি এলো না। আমি চুপ করে খাটের এক কোণায় বসেছিলাম। বিকেলবেলা শাশুড়িমা আমাকে বললেন, পূজা, তুমি এই ঘরটাই দেখো, বাইরে যেও না। আমি জিজ্ঞেস করলাম, কেন মা, কি সমস্যা? তিনি বললেন, না কিছু না, শুধু সাবধান থাকতে বলছি। সন্ধে হতে না হতেই আমার স্বামী বাইরে থেকে এসে শাশুড়ি মায়ের সাথে ফিসফিস করে কথা বলতে লাগলো। আমি দূর থেকে তাদের চেহারায় একটা গম্ভীর ভাব দেখতে পেলাম। কিছুক্ষণ পর শাশুড়ি মা আমার কাছে এলেন। তার হাতে একটি ছোট কাগজের টুকরো আর কিছু নোট। তিনি আমার হাতে সেগুলো ধরিয়ে দিয়ে বললেন, যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও। আমার চোখ বড় হয়ে গেল। আমি কিছু বলতে যেতেই তিনি আঙুল দিয়ে চুপ সাইন করলেন। বললেন, চিরকুটে সব কিছু লেখা আছে,
তুমি পরে নিও, কিন্তু এখন সময় নষ্ট না করে পালিয়ে যাও। এই বাড়ির পিছনে একটি খোলা জায়গা আছে, সেখান দিয়ে তুমি পেছনের রাস্তায় যেতে পারবে। দৌড়ে যাও এবং লোকাল থানায় যাও। এই বলেই তিনি দ্রুত ঘর থেকে চলে গেলেন। আমার হাত কাঁপছিল, হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। ঠিক তখনই ঘরের মধ্যে প্রবেশ করে আমার স্বামী। সে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকাতে থাকে। তার চোখে যেরকম এক ধরনের ঠান্ডা নির্লিপ্ততা, তাতে আমার গা শিউরে উঠল। কোথায় যাবে? সে জিজ্ঞেস করল। আমি একটু বাথরুমে যাব, আমি বললাম। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা যাও, কিন্তু বেশি সময় নিও না। এই বলেই সে একটা সিগারেট ধরিয়ে টানতে শুরু করল। আমি তৎক্ষণাৎ ওখান থেকে বাথরুমে চলে যাই। বাথরুমের দরজা বন্ধ করে ফুসফুস ছোটাছুটি করতে লাগলো। শাশুড়ি মায়ের দেওয়া চিরকুটটা খুলে দেখতেই আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেখানে লেখা ছিল, পূজা, তোমাকে ফাঁসানো হয়েছে। তোমার বাবা মায়ের সামনে সে অনেক বড় লোক সাজে, আসলে সে মহিলা পাচার চক্রের একজন সদস্য। তোমাকে আজ রাতেই অন্য জায়গায় পাচার করে দেবে। আমি এই বাড়িতে কাজ করি, একদিন এদের পরিকল্পনা শুনে ফেলেছি। আমাকে জোর করে এই কাজে যোগ দিতে বাধ্য করা হয়েছে। তুমি এক্ষুনি পালাও, পেছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, টাকাগুলো দিয়ে অটো নিয়ে থানায় যাও, তোমার জীবন বাঁচাও। চিরকুটে লেখা এই কথাগুলো দেখেই আমার পুরো শরীর কাঁপতে শুরু করে। কি করব কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু একই সাথে একটা শক্তি পেলাম। আমি নিজেকে বললাম, পূজা, তুমি দৌড়াতে পারো, তুমি বাঁচতে পারো। বাথরুমের জানালা দিয়ে আমি দেখলাম পেছনের দিকটা খোলা। দ্রুত আমি জানালা দিয়ে লাফ দিলাম। নিচে নরম মাটি। আমি উঠে দৌড় শুরু করলাম। পেছন থেকে কারো ডাক শুনতে পেলাম কিনা মনোযোগ দিলাম না। এক নিঃশ্বাসে আমি রাস্তার দিকে দৌড়ে গেলাম। একটা অটো পেয়ে তাতে উঠে বসলাম। বললাম, লোকাল থানায় নিয়ে যান। অটো চলতে শুরু করলো। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই বাড়িটা দূরে মিলিয়ে যাচ্ছে। আমার চোখে জল, কিন্তু আমি জানতাম আমার যাত্রা এখনই শেষ নয়, এটা শুধু শুরুর প্রস্তুতি। অটোটি লোকাল থানার সামনে থামতেই আমি দৌড়ে ভেতরে প্রবেশ করলাম। আমার অবস্থা দেখে থানার দারোয়ানও চিন্তিত হয়ে পড়ল। কি হয়েছে মা? জিজ্ঞেস করল। আমি নিঃশ্বাস আটকে আসা কণ্ঠে বললাম, আমাকে সাহায্য করুন। আমার স্বামী, সে আমাকে পাচার করতে চাইছে। থানার ভেতরে একজন মহিলা কনস্টেবল দ্রুত আমার কাছে এগিয়ে এলেন। তিনি আমাকে একটি চেয়ারে বসালেন, এক গ্লাস পানি দিলেন। আস্তে আস্তে বলো, কি হয়েছে? তার স্নেহমাখা কণ্ঠে কিছুটা সাহস পেলাম। আমি শুরু করলাম। ফুলশয্যার রাত, শাশুড়ি মায়ের চিরকুট, পাচার চক্রের কথা, পালিয়ে আসার ঘটনা, সমস্ত কিছু খুলে বললাম। আমার কথা শুনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সাহেব নিজেই আমার কাছে এসে বসলেন। তিনি গম্ভীর হয়ে আমার কথাগুলো শুনলেন, নোট নিলেন। তুমি খুব সাহসী মেয়ে, ওসি সাহেব বললেন। সময় মতো সচেতন হয়ে থানায় আসায় তোমার জীবন বেঁচে গেছে। আমরা এখনই একটি দল নিয়ে সেই বাড়িতে যাচ্ছি। তুমি কি আমাদের সাথে যেতে পারবে? লোকটিকে চিনিয়ে দিতে হবে। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। আবার সেই ভয়ঙ্কর জায়গায় ফিরে যেতে হবে। কিন্তু তারপর ভাবলাম, যদি না যাই তাহলে সেই দুষ্টু লোকটি এবং তার সাঙ্গপাঙ্গরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। অন্য কত মেয়ের জীবন নরক করে তুলবে তারা। আমি মুখে দৃঢ়তা ফুটিয়ে বললাম, জি হ্যাঁ, আমি যাব। 2টি জিপ গাড়িতে করে আমরা রওনা দিলাম। রাত তখন গভীর। আমি পুলিশের গাড়িতে বসে জানালা দিয়ে বাইরের অন্ধকারে তাকিয়েছিলাম। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। আমার সাথে ছিলেন ওই মহিলা কনস্টেবল দিদি। তিনি আমার হাত ধরে বললেন, ভয় পেও না, আমরা তোমার সাথে আছি। বাড়ির সামনে পৌঁছে দেখা গেল দরজা বন্ধ, কিন্তু ভেতরে আলো জ্বলছিল। পুলিশ দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আমি তাদের পিছনে পিছনে গেলাম। ঘরগুলো খালি, কেউ নেই, শুধু নিঃশব্দতা। লিভিং রুমের টেবিলে একটি অর্ধেক খাওয়া সিগারেটের টুকরো তখনও ধোঁয়া ছাড়ছিল। তারা মাত্র সরে গেছে। ফেরারি হয়েছে, একজন পুলিশ বললেন। ওসি সাহেব রুম তল্লাশি করার নির্দেশ দিলেন। আমি আমার শাশুড়ি মায়ের ঘরের দিকে দৌড়ে গেলাম। সেটিও খালি। তার জিনিসপত্রও অনেকাংশে গুটিয়ে নেওয়াই মনে হলো। কিন্তু তার বিছানার তলায় একটি ছোট নোট পেলাম। সেখানে ঝড়ের হাতের লেখায় লেখা, পূজা, আমি নিরাপদে আছি, তুই যতদূর সম্ভব চলে যাবি, এরা খুব বিপজ্জনক। আমার শাশুড়িমাও চলে গেছেন। হয়তো তিনি নিজের নিরাপত্তার জন্য অন্য কোথাও চলে গেছেন। আমার মনটা খারাপ হয়ে গেল। তিনি আমার জন্য এতটা করলেন, কিন্তু আমি তাকে ধন্যবাদও দিতে পারলাম না। পুলিশ বাড়ি তল্লাশি চালিয়ে কিছু ডকুমেন্ট, কয়েকটি সিম কার্ড এবং একটি ডায়েরি উদ্ধার করল। ওসি সাহেব বললেন,
এই ডায়েরিতে অনেক নাম ও নম্বর থাকতে পারে। আমরা ইন্সপেক্টরেটে গিয়ে বিশ্লেষণ করব। এখন তোমাকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাব। আমি বললাম, স্যার, আমি আমার বাবার বাড়ি যেতে চাই। ঠিক আছে, আমরা তোমাকে পৌঁছে দেব। আমাকে গাড়িতে করে আমার বাবার বাড়ির দিকে নিয়ে যাওয়া হলো। রাস্তায় চলতে চলতে আমার চোখে ঘুম আসছিল না। পুরো ঘটনাগুলো সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠছিল। আমি ভাবছিলাম, আমার বাবা মা কি ভাবছেন, তাদের সামনে আমি কিভাবে যাব। বাড়ির গেটের সামনে গাড়ি থামতেই আমার বাবা বাইরে ছুটে আসলেন। সম্ভবত পুলিশের গাড়ির আওয়াজ শুনে তিনি বেরিয়েছেন। আমার বাবা তখনও জেগেছিলেন। তিনি আমার দিকে তাকিয়ে অবাক, তারপর আমার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের দিকে তাকালেন। কি হয়েছে পূজা, তুমি এখানে? এটা কি হচ্ছে? বাবার কণ্ঠে উদ্বেগ। ওসি সাহেব সংক্ষেপে বাবাকে সবকিছু বুঝিয়ে বললেন। বাবার মুখ সাদা হয়ে গেল। তিনি পিছনে হোঁচট খেয়ে দরজার চৌকাঠে ধরে রাখলেন নিজেকে। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম, বাবা, আমাকে ক্ষমা করো। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও কাঁদতে লাগলেন। না মা, ক্ষমা চাওয়ার মানুষ আমি আমার মেয়ের সর্বনাশ করেছি। লোভে পড়ে, অভাবের ভয়ে একটা অচেনা মানুষের হাতে তোমায় সঁপে দিয়েছি। আমরা ভেতরে গেলাম। মা কাঁদতে কাঁদতে আমার কাছে এসে জড়িয়ে ধরলেন। ওসি সাহেব বললেন, চিন্তা করবেন না, আমরা অপরাধীদের খুঁজে বের করব। আপনার মেয়ে খুব সাহসী, তার জন্যই আমরা পুরো চক্রটার সন্ধান পেয়েছি। এখন আপনাদের সতর্ক থাকতে হবে। কোনো অচেনা মানুষ এলে, কোনো অপ্রত্যাশিত ফোন এলে আমাদের জানাবেন। পুলিশ চলে গেলে পরিবারের মধ্যে নিঃশব্দতা নেমে এলো। আমরা তিনজন বসে রইলাম। বাবা বারবার বলতে লাগলেন, কি হবে এখন? সমাজে মুখ দেখাবো কি করে? লোকেরা কি বলবে? আমি বাবার পায়ের কাছে বসে বললাম, বাবা, সমাজ এখন আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। আপনি আর মা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ। আমি আবার পড়তে চাই, আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি চাকরি করব, আমাদের সংসার টিকবে। বাবার চোখে একটু আশার আলো দেখা দিল। তুই পারবি মা? হ্যাঁ বাবা, পারবো, শুধু আপনাদের আশীর্বাদ দরকার। পরের দিন সকালে আমি স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে দেখা করলাম। আমি তাকে আমার পুরো কাহিনী বললাম এবং একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করলাম। তিনি প্রথমে কিছুটা দ্বিধান্বিত ছিলেন, কিন্তু আমার দৃঢ় সংকল্প দেখে তিনি রাজি হয়ে গেলেন। তিনি বললেন, তোমার মতো মেয়েদের জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থা, এসো, আমরা তোমাকে সাহায্য করব। আমি আবার বই খুললাম। গণিত, বাংলা, ইংরেজি সব বিষয়ে আমি নিজেকে ডুবিয়ে দিলাম। প্রতিদিন সকালে স্কুলে যাওয়া, তারপর বাড়িতে ফিরে পড়া, রান্নায় মায়ের হেল্প করা, ছোট বোনের পড়া দেখিয়ে দেওয়া, এই রুটিনে আমার জীবন আবার গঠিত হতে লাগলো। এদিকে পুলিশের তদন্ত এগিয়ে চলছিল। সপ্তাহখানেক পর ওসি সাহেব ফোন করে খবর দিলেন, পূজা, আমরা তোমার স্বামীর কয়েকটি সহযোগীকে গ্রেপ্তার করতে পেরেছি। তারা কিছু তথ্য দিয়েছে। তোমার স্বামী এখনও ফেরারি, কিন্তু আমরা আশা করছি শীঘ্রই তাকে ধরতে পারব। আরেকটা ভালো খবর, তোমার শাশুড়ি মা একটি নিরাপদ আশ্রয় কেন্দ্র থেকে আমাদের যোগাযোগ করেছেন। তিনি নিরাপদ আছেন। তিনি আদালতে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। খবরটি শুনে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অন্তত তিনি নিরাপদ। তার সাহসিকতার জন্য আমি তাকে মনে মনে ধন্যবাদ জানালাম। মাসগুলো কাটতে লাগলো। আমার পড়াশোনায় মনোনিবেশ করলাম। একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আমি ভালো ফল করলাম। আমার বোনও তার পড়ায় অগ্রসর হচ্ছিল। বাবা ছোট্ট একটা দোকান দিয়েছিলেন, সেখান থেকে আয় হতে লাগলো। অভাব ততটা নেই, কিন্তু আমরা সুখে আছি, কারণ আমাদের পরিবারে এখন ভয় নয়, বিশ্বাস ও সম্মানের সম্পর্ক গড়ে উঠেছে। একদিন সন্ধ্যায় আমরা তিনজন বসে টিভি দেখছিলাম। তখন একটি নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ আসলো, মহিলা পাচার চক্রের মূল হোতা গ্রেপ্তার। আমি চমকে টিভির দিকে তাকালাম। স্ক্রিনে আমার সেই স্বামীর ছবি দেখানো হচ্ছিল, যার হাতে হাত কড়া বাঁধা। রিপোর্টার বলছিলেন, পুলিশের বিশেষ অপারেশনে ধরা পড়েছে এই বিপজ্জনক চক্র। এরা কয়েক ডজন মেয়েকে প্রতিবেশী দেশে পাচারের পরিকল্পনা করছিল। আমার বাবা মা খুশিতে আমার দিকে তাকালেন। আমার চোখে পানি চলে এলো। এটি শুধু আমার জয় নয়, সকল নির্যাতিত নারীর জয়। আমি টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে বললাম, ধন্যবাদ, এবার আমি সত্যিকারের জীবন শুরু করতে পারব। রাতের খাবার খেতে বসে বাবা বললেন, পূজা, তোর জন্য আমরা গর্বিত। মা বললেন, মা, তুই আমাদের আলো। আমি বললাম, আপনাদের আশীর্বাদেই আমি এত দূর এসেছি। এখন সামনে আরও অনেক পথ। সেই রাতে আমি আমার ডায়েরিতে লিখলাম, আজ একটি অধ্যায়ের শেষ। যে অন্ধকার আমাকে গ্রাস করতে চেয়েছিল, আমি তার থেকে বেরিয়ে এসেছি। কিন্তু এই যাত্রা শেষ নয়।
শিক্ষা, কাজ, স্বাবলম্বন এই হবে আমার নতুন হাতিয়ার। আমি প্রমাণ করব একটি মেয়ে শুধু বিয়ে নয়, তার যোগ্যতায় পুরো পৃথিবী জয় করতে পারে। আমি জানালার দিকে তাকালাম। বাইরে আকাশে তারা ভরা রাত। একটি তারা যেন বিশেষ উজ্জ্বলভাবে জ্বলছিল। মনে হলো সেটি আমার ভবিষ্যৎ, আমাকে পথ দেখাচ্ছে। গ্রেপ্তার হওয়ার খবরটি নিঃসন্দেহে এক বিরাট স্বস্তি এনেছিল আমাদের পরিবারে, কিন্তু আমি জানতাম এটা শুধু শুরুর সমাপ্তি। আসল যুদ্ধ ছিল সামাজিকভাবে আবার দাঁড়ানো, নিজের শিক্ষা এবং স্বপ্নকে বাস্তবায়িত করা। আদালতের কাগজপত্র আর পুলিশের তদন্তের সঙ্গেই আমার নতুন জীবনও যেন সমান্তরালে চলছিল। গ্রেপ্তারের পরদিনই ওসি সাহেব আমাকে থানায় ডাকলেন। আমাকে জিজ্ঞাসাবাদ করতে নয়, বরং ঘটনার কিছু বিবরণ আরও স্পষ্ট করতে এবং সাক্ষ্য প্রক্রিয়ার ব্যাপারে জানাতে। আমি বাবার সাথে থানায় গেলাম। পূজা, তুমি খুব সাহস দেখিয়েছ, ওসি সাহেব বললেন। তোমার সাক্ষ্য এই মামলায় খুব গুরুত্বপূর্ণ, তবে এখানে একটি জটিলতা আছে। তিনি একটু থেমে বললেন, অন্যান্য ভিকটিমরা যারা উদ্ধার হয়েছে বা যাদেরকে এই চক্র থেকে পাওয়া গেছে, তাদের অনেকেই পরিবারের চাপে বা সমাজের ভয়ে মামলার বিপক্ষে সাক্ষ্য দিতে রাজি হচ্ছে না। অনেকের পরিবার আর্থিক ক্ষতিপূরণ নিয়ে মামলা তুলে নিতে চাইছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু স্যার, এরা তো অপরাধী, এদের শাস্তি না হলে এরা আবার একই কাজ করবে। সেটাই তো সমস্যা, ওসি সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তবুও আমরা চেষ্টা করছি। তুমি যদি দাঁড়াও তাহলে অন্তত তোমার কেসটি শক্ত হবে। আর ভালো খবর হলো, তোমার শাশুড়ি মা অর্থাৎ রেশমা বেগম, তিনি পুরো সাহসের সাথে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন। তিনি এখন নিরাপদ আশ্রয়কেন্দ্রে। আমার বাবা জিজ্ঞেস করলেন, স্যার, আমাদের কি কোনো রক্ষণাবেক্ষণের দরকার হবে? আমার মেয়েকে কেউ হুমকি দিতে পারে কি? আমরা নজর রাখছি, ওসি সাহেব নিশ্চয়তা দিলেন। তবে এখনও প্রধান আসামি আমাদের হাতেই আছে। তার নেটওয়ার্ক অনেকটা ভেঙে গেছে, তবু সতর্ক থাকতে হবে। থানা থেকে ফেরার পথে আমি চুপচাপ ছিলাম। বাবা বললেন, পূজা, তুই যদি ভয় পাস তাহলে আমি বাবাকে কথায় ঢাট করে বললাম, না বাবা, আমি ভয় পাইনি। আমি সাক্ষ্য দেব। অন্য মেয়েদের জন্যেও, আমার নিজের জন্যেও ন্যায় বিচার চাই। পরের কয়েক মাস ছিল আইনি প্রক্রিয়া আর পড়াশোনার মধ্যে এক তীব্র টানাপূরণের সময়। আমি নিয়মিত আদালতে যেতাম। প্রথমবার আদালতের ভেতরে প্রবেশ করেছিলাম ভয়ে কাঁপতে কাঁপতে। উকিল, ব্যারিস্টারদের গর্জন, বিচারকের গম্ভীর কণ্ঠ, আসামির দিকে তাকানো, সব কিছুই আমার জন্যে অভিজ্ঞতাহীন। কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমার পাশে দাঁড়িয়েছিল রেশমা বেগম, আমার শাশুড়ি মা। আদালতের করিডোরে প্রথম তার সাথে দেখা হওয়ায় আমরা পরস্পরের দিকে তাকিয়েই চোখ ভরে উঠেছিলাম। তিনি এসে আমাকে জড়িয়ে ধরলেন। মা, আপনাকে ধন্যবাদ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমি বললাম। তুমি আমার মেয়ের মতো পূজা, তিনি বললেন চোখের কোণ মুছতে মুছতে। আমারও একটি মেয়ে ছিল, অনেক বছর আগে হারিয়ে ফেলেছি। তার কণ্ঠে বেদনার চাপ আমি অনুভব করলাম। পরে জানতে পারলাম তার নিজের মেয়েকেও একটি পাচার চক্রের হাতে হারিয়েছিলেন। তাই তিনি এই চক্রের ভেতরে কাজ করতে গিয়ে প্রতিশোধ নেওয়ার এবং অন্য মেয়েদের বাঁচানোর সুযোগ খুঁজছিলেন। আদালতে সাক্ষ্য দেওয়ার দিনগুলো ছিল আমার জন্য কঠিন অভিজ্ঞতা। আসামি পক্ষের উকিল আমার চরিত্র হননের চেষ্টা করলেন, আমার পরিবারের আর্থিক অবস্থান নিয়ে কটূক্তি করলেন, এমনকি আমার পালানোকে পরিবার থেকে বাঁধনহারা লিপ্সা বলে উল্লেখ করতে চেষ্টা করলেন। কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমার পাশে ছিল সরকারি কৌশলী, যিনি খুব যত্ন সহকারে আমার পক্ষে যুক্তি উপস্থাপন করছিলেন। একদিন সাক্ষ্য শেষে আদালত থেকে বের হয়ে রেশমা বেগম বললেন, পূজা, তুমি খুব শক্ত মেয়ে। আজ ওই উকিলের জেরার সময় আমি নিজেও ভয় কাঁপছিলাম, কিন্তু তুমি দৃঢ়ভাবে উত্তর দিয়েছ। আমি বললাম, আপনার উপস্থিতিই আমার শক্তি, মা। আদালতের বাইরে অপেক্ষা করছিলেন আমার বাবা। তিনি আমাকে দেখেই বললেন, চলো মা, আজ বাইরে থেকে কিছু খাওয়া যাক। আমরা তিনজন, বাবা, রেশমা বেগম আর আমি, একটি ছোট রেস্টুরেন্টে গেলাম। সেখানে বসে রেশমা বেগম তার জীবন কাহিনী বললেন, কিভাবে তার মেয়ে হারালেন, কিভাবে স্বামী মারা গেলেন এবং কিভাবে জীবিকার তাগিদে ওই চক্রের প্রধান আসামির বাড়িতে কাজ নিতে বাধ্য হলেন। সব কথা শুনে আমাদের চোখ ভিজে উঠল। আমি এখন বয়সে বড়, কিন্তু আমার এখন একটি লক্ষ্য আছে। আমি যে নারী আশ্রয়কেন্দ্রে থাকি সেখানে আমি অন্য নারী মহিলাদের সেলাই শেখাই, তাদের পড়াশোনায় সাহায্য করি। আমি চাই যে প্রতিটি মেয়ে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। তার কথা শুনে আমার মন আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠল, আমাকেও কিছু করতে হবে। আদালতের কাজ চলাকালীনে আমি একাদশ শ্রেণীর পাঠ চালিয়ে যাচ্ছিলাম। স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে বিশেষ সহযোগিতা করছিলেন।
আমার শ্রেণী শিক্ষক রীতা ম্যাডাম একদিন আমাকে ডেকে বললেন, পূজা, তুমি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারপর কি পড়তে চাও, বিশ্ববিদ্যালয়ে যেতে চাও? আমি নিঃসন্দেহে উত্তর দিলাম, হ্যাঁ ম্যাডাম, আমি বিএ পড়তে চাই, তারপর একটি ভালো চাকরি করতে চাই। তোমার ইচ্ছা শক্তি দেখে আমি মুগ্ধ। তিনি বললেন, তোমার জন্য স্কুল থেকে কিছু সাহায্য পাওয়ার চেষ্টা করব, স্কলারশিপের জন্য আবেদন করো। মামলার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছিল, মাসের পর মাস কেটে যাচ্ছিল। 1 বছরের মধ্যে আমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই হয়েছিল। এর মধ্যে মামলারও রায় ঘোষণা হলো। প্রধান আসামি এবং তার 4 জন সহযোগীর বিরুদ্ধে প্রমাণিত অপরাধের জন্য 10 বছর করে কারাদণ্ড হলো। আদালতে রায় শুনে আমি কাঁদতে লাগলাম। এটি শুধু আমার জন্য নয়, রেশমা বেগমের হারানো মেয়ের জন্যেও, এবং সেই সব অজানা মেয়েদের জন্যেও যারা এই চক্রের হাতে পড়ে এখনও ফিরে আসতে পারেনি। রায়ের পর রেশমা বেগম আমাকে বললেন, পূজা, এখন তুমি নিজের জীবনটা গড়ে তোলো। আমি বললাম, আপনিও আমার সাথে থাকবেন না? আপনি আমাদের পরিবারের একটি অংশ হয়ে উঠুন। তিনি হাসলেন, আমি এখন আমার কাজে ব্যস্ত, কিন্তু আমি তোমার খোঁজ রাখব। তুমি আমার মেয়ে। আমি স্থানীয় একটি কলেজে বিএ অনার্স ভর্তি হলাম, বাংলা বিষয়। পড়াশোনার পাশাপাশি আমি একটি ছোট্ট কোচিং সেন্টারে পড়াতে শুরু করলাম। সেখান থেকে অল্প কিছু আয় হতো, যা আমি পরিবারে দিতাম। বাবার দোকানের আয়ও কিছুটা বেড়েছিল। আমরা একটি ছোট্ট বাড়ি ভাড়া নিয়ে সেখানে উঠলাম। আগের বাড়িটি ছিল খুবই ছোট এবং অস্বাস্থ্যকর। কলেজ জীবনে আমি অনেক নতুন বন্ধু পেলাম। প্রথমে কেউ কেউ আমার বিয়ে এবং বিচ্ছেদের গল্প জানতে পেরে পিছিয়ে থাকত, কিন্তু আমি কখনোই তা গোপন করিনি। আমি স্পষ্ট করেছিলাম, এটি আমার পরিচয় নয়, আমার অতীত মাত্র। আমার বর্তমান হলো আমার শিক্ষা এবং আমার লক্ষ্য। ধীরে ধীরে সকলে আমাকে গ্রহণ করল। 3য় বর্ষে পড়াকালীন আমি একটি এনজিওতে ইন্টার্নশিপের সুযোগ পেলাম, যা নারী শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সাথে জড়িত। সেখানে কাজ করতে গিয়ে আমি বুঝতে পারলাম কতজন মেয়ে সামাজিক ও পারিবারিক বাধার কারণে নিজের স্বপ্ন পূরণ করতে পারছে না। আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করে তাদের উৎসাহ দিতাম। এনজিওর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফারহানা আপু একদিন আমাকে বললেন, পূজা, তুমি কি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ? আমরা একটি বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সাথে কাজ করি, তারা নিয়মিত নারী নিয়োগ করে থাকে। আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। আমি উত্তেজিত হয়ে বললাম, অবশ্যই আপু, আমি প্রস্তুতিই নিচ্ছিলাম। ফারহানা আপু আমাকে একটি কর্পোরেট প্রতিষ্ঠানের কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ বিভাগের একটি জুনিয়র পদে সুপারিশ করলেন। আমি অনলাইনে আবেদন করলাম এবং 1 সপ্তাহের মধ্যে কল পেলাম ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের দিনটি ছিল আমার জীবনের একটি বড় মোড়। আমি নিজের তৈরি করা একটি সূক্ষ্ম সালোয়ার কামিজ পরে ফাইল হাতে কর্পোরেট অফিসের সামনে দাঁড়ালাম। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু আমি নিজেকে শান্ত করলাম। তুমি পারবে পূজা, তুমি অনেক বাধা পেরিয়ে এসেছো, এটি শুধু আরেকটি ধাপ। ইন্টারভিউয়ার বোর্ডে 3 জন ছিলেন। তারা আমার একাডেমিক রেকর্ড, ইন্টার্নশিপের অভিজ্ঞতা এবং আমার ব্যক্তিগত যাত্রা সম্পর্কে জানতে চাইলেন। আমি সত্যি সত্যি বললাম। আমি আমার বিয়ে, পাচার চক্র থেকে পালানো, মামলা এবং আবার পড়াশোনা শুরু করার গল্প বললাম। আমি লুকাইনি। ইন্টারভিউয়ারের একজন বয়স্ক মহিলা আমাকে জিজ্ঞেস করলেন, এই অভিজ্ঞতাগুলো এই চাকরির ক্ষেত্রে তোমাকে কিভাবে সাহায্য করবে? আমি উত্তর দিলাম, স্যার, এই অভিজ্ঞতাগুলো আমাকে অনমনীয় সহনশীলতা শিখিয়েছে। আমি চাপের মধ্যে কাজ করতে পারি, সমস্যার সম্মুখীন হতে ভয় পাই না, এবং আমি বিশ্বাস করি যে যোগাযোগ ও জনসংযোগের কাজের জন্য সততা ও সহমর্মিতা অপরিহার্য, যা আমি এই সংগ্রাম থেকে শিখেছি। আমি শুধু একটি চাকরি চাই না, আমি একটি উদ্দেশ্য নিয়ে কাজ করতে চাই। ইন্টারভিউ শেষে 1 সপ্তাহ অপেক্ষা। প্রতিদিন ফোনের দিকে তাকিয়ে থাকতাম। অবশেষে সেই কল এলো। আমি সিলেক্টেড হয়েছি। জয়নিং লেটার ইমেলে পেয়ে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। তারপর আমি আনন্দে লাফ দিলাম। বাবা মা আর ছোট বোনকে জড়িয়ে ধরে আমরা সবাই কাঁদলাম। কিন্তু এবারের কান্না ছিল সুখের। আমার প্রথম বেতন থেকে আমি বাবাকে একটি নতুন ফোন কিনে দিলাম, মায়ের জন্য একটি নতুন শাড়ি আর বোনের জন্য 1 সেট নতুন বই কিনলাম। পরিবারকে নিয়ে আমরা বাইরে খেতে গেলাম। সেই রেস্টুরেন্টে বসে বাবা বললেন, আমি আজ সত্যিই গর্বিত। আমার মেয়ে শুধু চাকরি পায়নি, সে নিজের জীবন ফিরে পেয়েছে। আমি বললাম, এটা আমরা সবার জয় বাবা। আপনি, মা, আমার বোন, রেশমা মা, আমার শিক্ষকরা, পুলিশ অফিসাররা, সবাই মিলে। জীবন আস্তে আস্তে স্থিতিশীল হচ্ছিল।
চাকরির প্রথম কয়েক মাস ছিল শেখার সময়। আমি নতুন নতুন দক্ষতা শিখলাম, নতুন মানুষের সাথে পরিচিত হলাম। অফিসের পরিবেশ খুবই সহায়ক ছিল। আমার বস, একজন মহিলা সিনিয়র ম্যানেজার, আমাকে বিশেষভাবে উৎসাহ দিতেন। একদিন তিনি আমাকে তার অফিসে ডেকে বললেন, পূজা, তুমি যে প্রজেক্টটি হ্যান্ডেল করছো তা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রামীণ নারী শিক্ষার ওপর একটি ক্যাম্পেইন চালাচ্ছি। তুমি যদি চাও তাহলে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে পারো। সেখানে সরাসরি মেয়েদের সাথে কথা বলবে, তাদের জন্য কর্মশালার আয়োজন করবে। আমি উত্তেজিত হয়ে সম্মতি দিলাম। এটি ছিল আমার স্বপ্নের চাকরির চেয়েও বেশি। এটি ছিল আমার হৃদয়ের ডাক। ক্যাম্পেইনের প্রথম মাঠ পরিদর্শনের দিন আমি একটি দূরবর্তী গ্রামে গেলাম। স্কুলের মাঠে প্রায় 50টি কিশোরী ও যুবতী নারী বসেছিল। আমি তাদের সামনে দাঁড়িয়ে আমার গল্প বললাম। তাদের বললাম, প্রতিবন্ধকতা আসবেই, কিন্তু নিজের ইচ্ছাশক্তি আর শিক্ষাই হলো সবচেয়ে বড় হাতিয়ার। আমি তাদের দেখালাম কিভাবে আমি একটি অন্ধকার পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আজ তাদের সামনে দাঁড়িয়েছি। একটি মেয়ে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, দিদি, আপনি কি কখনো ভয় পাননি? আমি বললাম, ভয় পেয়েছি, অনেকবার, কিন্তু ভয়কে পেছনে ফেলে এগিয়ে যাওয়াই হলো বেঁচে থাকা। সেদিন সন্ধ্যায় ফেরার পথে আমি জানালা দিয়ে বাইরের সবুজ ক্ষেতের দিকে তাকিয়েছিলাম। মনে হচ্ছিল জীবন যেন আবার নতুন করে শুরু হয়েছে। আমি শুধু পূজা নই, এখন আমি অনেকের জন্য অনুপ্রেরণা। আমার ফোন বাজল। রেশমা বেগম ফোন করেছিলেন। মা কেমন আছেন? আমি জিজ্ঞেস করলাম। ভালো আছি মা, তোর খবর শুনলাম তুই গ্রামে গেছিস মেয়েদের সাথে কথা বলতে, খুব ভালো করছিস। তার কণ্ঠে গর্ব ছিল। আপনার দোয়াতেই মা, আমি বললাম। ফোন রেখে আমি আমার ডায়েরিটি বের করলাম। আজকের তারিখে লিখলাম, আজ আমি প্রথমবার বুঝতে পেরেছি যে আমার সংগ্রাম শুধু আমার নিজের জন্য নয়, এটি একটি বার্তা, একটি আশা। প্রতিটি মেয়ে যেন জানে সে শক্তিশালী, সে নিজের ভাগ্য নিজে গড়তে পারে। শিক্ষা ও সচেতনতা আমাদের অস্ত্র। আজ থেকে আমার যাত্রা নতুন একটি পর্যায়ে প্রবেশ করল। আমি শুধু চাকরি করব না, আমি পরিবর্তনের অংশ হব। রাতের আকাশে আবার তারা ভরা। একটি তারা আরও উজ্জ্বল মনে হলো। হয়তো সেটি আমার শাশুড়ি মায়ের হারানো মেয়ে, কিংবা কোনো অজানা মেয়ে যে এখনও সংগ্রাম করছে। আমরা সবাই একত্রে আকাশে জ্বলজ্বল করছি, একটি উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি হয়ে। কর্পোরেট সামাজিক দায়িত্বশীলতার সেই প্রকল্পটি আমাকে শুধু চাকরির গণ্ডির বাইরে নিয়ে যায়নি, এটি আমাকে আমার নিজের অস্তিত্বের নতুন অর্থ খুঁজে দিয়েছিল। গ্রামে গ্রামে ঘুরে মেয়েদের সাথে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করলাম, আমার গল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এই সমাজের অসংখ্য নারীরই লড়াইয়ের প্রতিচ্ছবি, শুধু রূপ ভিন্ন। প্রকল্পের কাজের ফাঁকে ফাঁকে আমি আমার নিজের পড়াশোনাও চালিয়ে গেলাম। বিএ শেষ করে আমি এমএতে ভর্তি হলাম উন্নয়ন অধ্যয়ন বিষয়ে। অফিস ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় করা কঠিন ছিল, কিন্তু অসম্ভব নয়। রাত জেগে পড়াশোনা, সকালে অফিসের কাজ, সপ্তাহান্তে ফিল্ড ভিজিট, এই রুটিনে জীবন কেটে যাচ্ছিল। কিন্তু ক্লান্তি ছিল না, বরং এক ধরনের তৃপ্তি ছিল, কারণ আমি জানতাম প্রতিটি পদক্ষেপই আমাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছে। একদিন অফিসে আমার বস, সিনিয়র ম্যানেজার তানজিলা আপু আমাকে তার কক্ষে ডেকে বললেন, পূজা, তোমার কাজের ফলাফল আমরা কর্তৃপক্ষের নজরে এনেছি। গত 6 মাসে তোমার নেতৃত্বে যে 3টি গ্রামে আমরা শিক্ষা কার্যক্রম চালু করেছি, সেখানে স্কুলে উপস্থিতি বেড়েছে প্রায় 40%। বিশেষ করে কিশোরী মেয়েদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আমি খুশি হয়ে বললাম, ধন্যবাদ আপু, কিন্তু এটা আমার একার কৃতিত্ব নয়, পুরো টিম এবং স্থানীয় স্বয়ংসেবকদের সহযোগিতায় সম্ভব হয়েছে। সেটা ঠিক, তানজিলা আপু হাসলেন, কিন্তু তোমার নেতৃত্ব এবং তোমার ব্যক্তিগত উদাহরণই এই প্রকল্পের প্রাণ শক্তি। কর্তৃপক্ষ তোমাকে পুরস্কৃত করতে চায়, তারা চায় তুমি এই প্রকল্পের সম্প্রসারণের দায়িত্ব নাও। আমরা এখন আরও 10টি গ্রামে কাজ শুরু করতে চাই। তুমি কি এই দায়িত্ব নিতে প্রস্তুত? এটি ছিল একটি বিরাট সুযোগ, কিন্তু সমানভাবে বড় চ্যালেঞ্জও বটে। আমি দ্বিধা না করে বললাম, জি, আমি প্রস্তুত আপু, আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি। বেশ, তানজিলা আপু বললেন, এজন্য তোমাকে কিছুদিনের জন্য ঢাকার মূল অফিসে প্রশিক্ষণ নিতে হবে। সম্ভব হলে পরের মাসেই তোমাকে যেতে হবে। ঢাকায় প্রশিক্ষণ, আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। এটি শুধু পেশাগত উন্নতির সুযোগই নয়, বৃহত্তর পরিমণ্ডলে নিজেকে যাচাই করারও একটি সুযোগ। আমি বাড়িতে গিয়ে বাবা মায়ের সাথে আলোচনা করলাম। বাবা প্রথমে চিন্তিত হলেন, এত দূরে একা যাবে মা, থাকবে কোথায়?
আমি তাকে আশ্বস্ত করলাম, বাবা, অফিসের ব্যবস্থা আছে, তারা থাকার জায়গা ও নিরাপত্তার ব্যবস্থা করবে, এটা আমার কেরিয়ারের জন্য খুব গুরুত্বপূর্ণ। মা বললেন, তুই পারবি মা, আমরা তোকে বিশ্বাস করি। আমার ছোট বোন প্রীতি, যে এখন 10ম শ্রেণীর ছাত্রী, সে উত্তেজিত হয়ে বলল, আপু, তুমি যখন ফিরে আসবে তখন আমাকে ঢাকা নিয়ে যাবে তো? আমি জাতীয় জাদুঘর দেখতে চাই। আমি হেসে বললাম, অবশ্যই নিয়ে যাব, তুই ভালো করে পড়াশোনা করিস। পরের মাসে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ট্রেনে চড়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমার মনে হচ্ছিল জীবন কত অদ্ভুত পথে চলে। একদিন যে মেয়েটি একটি অন্ধকার ঘর থেকে পালিয়ে প্রাণ নিয়ে দৌড়েছিল, আজ সে ট্রেনে চড়ে দেশের রাজধানীর দিকে যাচ্ছে নিজের কেরিয়ারের নতুন শিখরে উঠতে। কৃতজ্ঞতায় আমার বুক ভরে উঠল। ঢাকার মূল অফিসটি ছিল একটি উচ্চ সহভবনে। প্রশিক্ষণ কক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও 15 জন পেশাজীবীর সাথে আমার পরিচয় হল। তারা বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও এনজিওর সাথে যুক্ত। প্রথম দিনের পরিচিতি পর্বে যখন প্রত্যেকে নিজের সম্পর্কে বলার পালা আসলো, আমি আবারও সত্যি কথা বললাম। আমার গল্প বলার সময় কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। আমি দেখলাম অনেকের চোখেই সম্মান ও শ্রদ্ধার দৃষ্টি। প্রশিক্ষণ শেষে এক সন্ধ্যায় আমরা সবাই একসাথে ডিনারে বসলাম। একজন সহপ্রশিক্ষণার্থী রিয়াদ ভাই, যিনি চট্টগ্রাম থেকে এসেছিলেন, তিনি বললেন, পূজা, তোমার গল্প শুনে আমি সত্যিই অভিভূত। আমাদের প্রতিষ্ঠানেও নারী নেতৃত্বের প্রচারণা চালানো হয়, কিন্তু তোমার মতো লাইভ উদাহরণ খুব কমই দেখি। আমি বললাম, ধন্যবাদ রিয়াদ ভাই। আমার বিশ্বাস প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সংগ্রাম আছে, শুধু সেগুলোকে স্বীকার করে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে আমি যখন ফিরলাম, আমার কাছে শুধু নতুন জ্ঞানই আসেনি, এসেছিল একটি নেটওয়ার্ক, যারা একই চেতনায় কাজ করতে চান। আমি প্রজেক্টের সম্প্রসারণের কাজে মন দিলাম। নতুন 10টি গ্রাম চিহ্নিত করা, স্থানীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করা, স্বয়ংসেবক নিয়োগ করা, এই সব কাজে আমি দিনরাত এক করলাম। একই সময় আমার পরিবারেও একটি বড় পরিবর্তন আসছিল। আমার বোন প্রীতি এসএসসি পরীক্ষা দিয়েছে এবং ফলাফল অত্যন্ত ভালো হয়েছে। সে বিজ্ঞান বিভাগে পড়তে চায়। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম তাকে শহরের একটি ভালো কলেজে ভর্তি করাবো। এজন্য কিছুটা বেশি খরচ হবে, কিন্তু এখন আমাদের সক্ষমতা আছে। আমার বাবা বললেন, পূজা, তোর কষ্টার্জিত টাকা দিয়ে তোর বোনকে পড়াতে আমাদের মন চাইছে না। আমি বাবার হাত ধরে বললাম, বাবা, এটা আমার কষ্টার্জিত টাকা নয়, এটা আমাদের পরিবারের সাফল্যের টাকা। প্রীতির পড়াশোনায় বিনিয়োগ করাটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দ। সে যেন আমার স্বপ্নগুলোও পূরণ করে। প্রীতি কলেজে ভর্তি হলো। সে হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিল, যাতে পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারে। হোস্টেলে ওর প্রথম দিন আমরা সবাই ওকে নিয়ে গেলাম। প্রীতি তার রুম সাজাতে ব্যস্ত, আর আমি মায়ের চোখে জল দেখতে পেলাম। মা বললেন, ভাবতেও পারিনি আমার 2 মেয়েই এত দূর আসবে। আমি মায়ের কাঁধে হাত রাখলাম। আমরা আরও অনেক দূর যাব মা। প্রকল্পের কাজ যত এগোতে লাগলো, ততই আমি বুঝতে পারলাম শুধু স্কুলে উপস্থিতি বাড়ালেই হবে না। মেয়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করা এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ। আমরা মেয়েদের জন্য কম্পিউটার বেসিক, ইংরেজি ভাষা এবং ছোটখাটো হস্তশিল্পের প্রশিক্ষণের ব্যবস্থা করলাম। একটি গ্রামে চারু নামের একটি মেয়ে, যে খুবই মেধাবী কিন্তু দরিদ্রতার কারণে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হচ্ছিল, আমরা তার জন্য বৃত্তির ব্যবস্থা করলাম। 1 বছর পরে চারু ইন্টারমিডিয়েট পরীক্ষায় তার পুরো উপজেলায় প্রথম স্থান অধিকার করল। সে যখন ফোন করে এই খবর দিল, আমি নিজেও উল্লসিত হয়ে উঠলাম। সে বলল, দিদি, আমি ডাক্তার হতে চাই, আমার মতো আরও মেয়েদের সাহায্য করতে চাই। আমি বললাম, তুই অবশ্যই পারবি চারু, আমরা সব সময় তোর সাথে আছি। এই ছোট ছোট সাফল্যগুলো আমার কাজের প্রতি আরও গভীরভাবে নিবদ্ধ করল। অফিস আমাকে বর্ষসেরা উদীয়মান পেশাজীবী পুরস্কারে ভূষিত করল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন আমি মঞ্চে উঠলাম, সেকেন্ডের জন্য আমার চোখের সামনে ভেসে উঠল সেই ফুলশয্যার রাত, শাশুড়ি মায়ের কাঁপা হাত আর পালাতে পালাতে আমার ফেটে যাওয়া নিঃশ্বাস। আমি সেই ভয়কে আজ দূরের কোনায় ঠেলে দিয়ে এখানে দাঁড়িয়েছি। আমি মাইক্রোফোনে বললাম, এই পুরস্কার শুধু আমার নয়, এটি প্রত্যেকটি সেই মেয়ের যে প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে স্বপ্ন দেখতে শেখে। এটি আমার পরিবারের, আমার শিক্ষকের এবং আমার সেই শাশুড়ি মায়ের, যিনি মানবতার জন্য নিজের নিরাপত্তাকে তুচ্ছ জ্ঞান করেছিলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনুষ্ঠান শেষে অনেকেই আমার সাথে কথা বলতে এলেন। তাদের মধ্যেই ছিলেন একটি বেসরকারি টেলিভিশনের একজন প্রযোজক,
তিনি বললেন, পূজা, আমরা একটি ধারাবাহিক অনুষ্ঠান তৈরি করছি, যেখানে স্বনির্ভর নারী উদ্যোক্তা ও পেশাজীবীদের গল্প বলা হবে। আমরা চাই আপনি আমাদের প্রথম পর্বের অতিথি হন। আমি প্রথমে একটু দ্বিধায় পড়লাম। গণমাধ্যমে আসা মানে আরও বেশি জনসমক্ষে যাওয়া, যেখানে সমালোচনার ঝুঁকিও আছে। কিন্তু তারপর মনে করলাম, যদি আমার গল্প একজন মেয়েকেও উৎসাহ দিতে পারে, তবে এটি করা উচিত। আমি রাজি হয়ে গেলাম। সাক্ষাৎকারের দিন স্টুডিওর উজ্জ্বল আলোর নিচে বসে আমি আবারও আমার যাত্রার কথা বললাম। এবার আর ভয় ছিল না, ছিল এক ধরনের দায়িত্ববোধ। সাক্ষাৎকার শেষে প্রযোজক বললেন, আপনার গল্প আমাদের অনেক বেশি মুগ্ধ করেছে। আমরা চাই আপনি আমাদের অনুষ্ঠানের একটি পর্বের উপস্থাপক হন। আপনি গ্রামে গ্রামে যে কাজ করছেন সেগুলো সরাসরি তুলে ধরুন। এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রস্তাব। আমি সময় চেয়ে নিলাম ভাবনা চিন্তার জন্য। বাড়িতে ফিরে পরিবারের সাথে আলোচনা করলাম। বাবা বললেন, তুই যা ঠিক মনে করিস কর, আমরা তোর সাথে আছি। মা বললেন, তোর মুখ টিভিতে দেখতে পাবো, এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার। প্রীতি টেলিভিশনের পর্দায় আমাকে দেখতে পাওয়ার কল্পনায় উচ্ছ্বসিত। আমি ভাবলাম, এটি আমার কাজের সম্প্রসারণের আরেকটি মাধ্যম হতে পারে। টেলিভিশনের মাধ্যমে আমি আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব, আরও বেশি মেয়েকে অনুপ্রাণিত করতে পারব। আমি প্রস্তাব গ্রহণ করলাম। অনুষ্ঠানটির কাজ শুরু হলো। প্রতি সপ্তাহে আমি একটি করে গ্রামে যেতাম, সেখানকার একজন স্বনির্ভর নারীর গল্প তুলে ধরতাম। এক পর্যায়ে আমি রেশমা বেগমকেও আমাদের অনুষ্ঠানে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। আমি বহু চেষ্টা করে তাকে রাজি করালাম। অনুষ্ঠানে রেশমা বেগম তার গল্প বললেন। তিনি শুধু আমার শাশুড়ি মা নন, তিনি এখন একটি নারী সংগঠনের প্রতিষ্ঠাতা, যারা পাচার ও নির্যাতনের শিকার নারীদের পুনর্বাসনে কাজ করে। তার গল্প শুনে স্টুডিওতে উপস্থিত দর্শকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠান শেষে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তুমি আমাকে আবার জীবন দিয়েছ মা। জীবন যেন একটি পূর্ণ বৃত্তের মতো মনে হচ্ছিল। যে মানুষটি একদিন আমাকে পালাতে বলেছিলেন, আজ আমরা একই মঞ্চে দাঁড়িয়ে অন্য নারীদের শক্তি যোগাচ্ছি। 1 বছর পর আমার অফিস আমাকে একটি বড় দায়িত্ব দিল। আমি হয়ে গেলাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের সহকারী ম্যানেজার। এটি ছিল আমার পেশাগত জীবনের ইয়েট আনাদার ল্যান্ডমার্ক। আমি এখন একটি টিমের নেতৃত্ব দিচ্ছি, বাজেট পরিচালনা করছি, বড় বড় অংশীদারদের সাথে কাজ করছি। সন্ধ্যায় অফিস থেকে ফেরার পথে আমি প্রায়ই আমার পুরনো স্কুলের সামনে দাঁড়াই, যেখানে একদিন আমি একজন সাধারণ মেয়ে ছিলাম যে শুধু পড়তে চাইতো। আজ আমি সেই স্কুলের বর্তমান ছাত্রীদের জন্য বক্তৃতা দিই, তাদের উৎসাহ দিই। একদিন স্কুলের একটি মেয়ে জিজ্ঞেস করল, আপু, আপনার জীবনের সবচেয়ে কঠিন সময় কি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করেছিল? আমি বললাম 2টি জিনিস। 1, নিজের প্রতি বিশ্বাস, 2, পরিবারের ভালোবাসা। যখন তুমি বিশ্বাস করবে যে তুমি পারবে, তখন পৃথিবীর সমস্ত বাধা তোমার জন্য পথ করে দেবে। আর পরিবারের সমর্থন হলো সেই শিকড় যা তোমাকে ঝড়েও উপরে ফেলতে পারবে না। আজ যখন আমি আমার বাসার ছাদের উপর দাঁড়িয়ে শহরের জলজলে আলোর দিকে তাকাই, আমি আমার পুরনো স্বপ্নের কথা মনে করি। আমি প্রতিষ্ঠিত হয়েছি, আমার বাবা মায়ের অভাব দূর করেছি, আমার বোন তার পথে এগিয়ে যাচ্ছে। আমি শুধু একটি চাকরি করি না, আমি একটি প্রভাব তৈরি করছি। মনে পড়ে ফুলশয্যার সেই রাতে, যখন আমি অন্ধকারে দৌড়াচ্ছিলাম, তখন আমার মনে হয়েছিল জীবন হয়তো শেষ। আজ আমি বুঝতে পারি সেটি শেষ নয়, সেটি ছিল আমার প্রকৃত জীবনের সূচনা। আর এই যাত্রায় আমি একা নই, আমার সাথে আছে আমার পরিবার, আমার সহকর্মী, সেই সব মেয়েরা যাদের আমি কখনো চিনিও না, কিন্তু যারা আমার গল্প থেকে শক্তি পেয়েছে। রাতের বাতাসে আমি একটি দীর্ঘশ্বাস ফেলি, একটি হাসি ফুটে ওঠে ঠোঁটে। সামনে আরও অনেক পথ, আরও অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমি জানি আমি পারব, কারণ এখন আমি শুধু পূজা নই, আমি হয়ে উঠেছি অন্যদের জন্য এক বাতিঘর, এবং এই আলো কখনো নিভবে না। সময়ের স্রোতে জীবন যখন স্থির গতিতে এগুচ্ছে, তখনই হঠাৎ করে কিছু ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আমাদের যাত্রা কখনোই একক নয়। পরস্পরের জীবনের স্পর্শ আমাদের গল্পকে সমৃদ্ধ করে। আমার সহকারী ম্যানেজার হিসেবে কাজ করার 2 বছর পর প্রতিষ্ঠানটি আমাকে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ দিল। সম্মেলনটি ছিল সিঙ্গাপুরে, নারী নেতৃত্ব ও টেকসই উন্নয়ন বিষয়ক। এটি ছিল আমার প্রথম বিদেশ ভ্রমণ। পাসপোর্ট তৈরি, ভিসা সবকিছু যখন ঠিকঠাক, তখন এক সকালে অফিসে বসে আমি বিমানের টিকিট দেখছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। ফোনের অন্য প্রান্ত থেকে এক অপরিচিত কণ্ঠ বলল, আমি কি পূজার সাথে কথা বলছি? জি, আমি নিজেই পূজা বলছি। আপনি কে? আমি নাদিয়া। আমি হয়তো আপনার এক পুরনো পরিচিত। আমরা একই কলেজে পড়তাম, তবে আপনি আমার 2 বর্ষ ওপরের।
নামটি শুনে আমার মাথায় কিছুই এলো না। নাদিয়া বলতে চলল, আমি হয়তো আপনার জীবন বদলে দেওয়া সেই ঘটনার সাথে জড়িত। আমি ছিলাম আপনার স্বামী, মানে যে ব্যক্তির সাথে আপনার বিয়ে হয়েছিল তার ছোট বোন। আমার শ্বাস রুদ্ধ হয়ে আসলো। চেয়ারে বসে থাকা অবস্থায় আমি শক্ত হয়ে গেলাম। এত বছর পর কেন? আমি জানি এই ফোন আপনার জন্য অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর হতে পারে। নাদিয়ার কণ্ঠে অনুশোচনার সুর ছিল। কিন্তু অনেক বছর ধরেই আমি আপনার খোঁজ করছিলাম। আমি দেখেছি টেলিভিশনে আপনার সাক্ষাৎকার, আপনার কাজের কথা পড়েছি পত্রিকায়। আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমার ভাইয়ের কারণে আপনার জীবন যে বিষময় হয়ে গিয়েছিল তার জন্য আমাদের পরিবারেরও দায় আছে। আমি নিঃশ্বাস নিয়ে বললাম, আপনি কি চান? আমি শুধু একবার আপনার সাথে দেখা করতে চাই। আমি এখন ঢাকায় থাকি। আপনি যদি অনুমতি দেন আমি আপনার অফিসে আসতে পারি, শুধু 10 মিনিট। আমি দ্বিধায় পড়ে গেলাম। অতীতের সেই অধ্যায়কে আমি বন্ধ করে দিয়েছি মনে করলাম, কিন্তু তার কণ্ঠে সত্যিকারের বেদনা ও অনুতাপ ছিল। আমি ভাবলাম হয়তো এই সাক্ষাৎ তার জন্য প্রয়োজন, হয়তো আমার জন্য, পুরোপুরি মুক্তির জন্য। ঠিক আছে, আমি বললাম, আগামীকাল বিকেল 4টায় আমার অফিসে আসতে পারেন। পরের দিন বিকেল 4টায় নাদিয়া আমার অফিসের রিসেপশনে অপেক্ষা করছিলেন। তিনি আমার বয়সীই হবে, কিন্তু চেহারায় ক্লান্তির ছাপ। তাকে মিটিং রুমে নিয়ে গেলাম। আমরা কিছুক্ষণ নীরবে বসে রইলাম। সে প্রথমে কথা শুরু করল, আপনাকে প্রথমেই ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি জানি এটা সহজ নয়। তার চোখে জল। আমার ভাই, সে আমাদের পরিবারেরও ধ্বংসের কারণ। বাবা মা তাকে অনেক আদর করে বড় করেছিলেন, সব সুযোগ সুবিধা দিয়েছিলেন, কিন্তু সে বেপরোয়া হয়ে উঠেছিল। আমরা কেউই জানতাম না সে এত বড় অপরাধে জড়িয়ে পড়বে। নাদিয়া বলতে লাগল কিভাবে তার ভাইয়ের গ্রেফতারির পর গ্রামের সমাজ তাদের পরিবারকে ত্যাগ করেছিল। বাবা হার্ট অ্যাটাকে মারা গেছেন লজ্জা ও শোকে। মা এখন অন্য একটি শহরে তার সাথে থাকেন। নাদিয়ার নিজের বিয়েও ভেঙে গেছে এই কলঙ্কের ছায়ায়। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম আপনার কাছে ক্ষমা চাইব, নাদিয়া বলল, কারণ আপনি শুধু ভিকটিম নন, আপনি সেই মানুষ যিনি এই দুঃসহ অভিজ্ঞতাকে পাথরচাপা না দিয়ে তাকে পেছনে ফেলে নিজেকে গড়ে তুলেছেন। আপনি আমার অনুপ্রেরণা। তার কথা শুনে আমার নিজের চোখও ভিজে উঠল। আমি বললাম, নাদিয়া, আপনার ভাইয়ের অপরাধের জন্য আপনারা দায়ী নন। আমি আপনাকে বা আপনার পরিবারকে দোষ দিইনি কখনো। আপনি নিজেও এর শিকার। কিন্তু আপনি কি আমাদের ক্ষমা করতে পারেন? সে সরাসরি জিজ্ঞেস করল। ক্ষমা করা, এটা একটা জটিল অনুভূতি, আমি বললাম। তবে আমি ঘৃণা বা রাগ নিয়ে বাঁচতে চাই না। আমি আমার বর্তমান নিয়ে ব্যস্ত। আমি বিশ্বাস করি ন্যায় বিচার হয়ে গেছে। আপনার ভাইয়ের শাস্তি পেয়েছে। এখন আমাদের প্রত্যেকেরই নিজেদের পথে এগিয়ে যাওয়া উচিত। নাদিয়া কৃতজ্ঞতায় মাথা নত করল। আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে আমি কিছুটা শান্তি পেলাম। আমি এখন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসেবে কাজ করি। আমি যেখানে পারি সেখানে মেয়েদের সাহায্য করার চেষ্টা করি, আপনার দেখানো পথে। আমরা প্রায় 1 ঘন্টা কথা বললাম। তিনি চলে যাওয়ার সময় বললেন, আপনার জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। দরজা বন্ধ হওয়ার পর আমি জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলাম। এই সাক্ষাৎকারটি আমাকে এক অদ্ভুত শান্তি দিল। এটি ছিল অতীতের সাথে সত্যিকারের একটি সমাপ্তি। আমি ক্ষমা করেছি, তাকে নয়, নিজেকে, নিজের ভেতরে লালিত সেই অবশিষ্ট ভয় ও ক্ষোভকে। সিঙ্গাপুর সম্মেলনে গিয়ে আমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেতাদের সাথে পরিচিত হলাম। তাদের গল্প, তাদের চ্যালেঞ্জ শুনে আমি উপলব্ধি করলাম সংগ্রামের ভাষা সবার কাছেই এক, শুধু প্রেক্ষাপট আলাদা। আমি একটি সেশনে বক্তৃতা দিলাম, ব্যক্তিগত ট্রমা থেকে সামাজিক পরিবর্তনের চালিকা শক্তি বিষয়ে। আমি আমার গল্প বললাম, কিন্তু শুধু দুঃখের গল্প নয়, বরং কিভাবে সেই অভিজ্ঞতা আমাকে একজন পরিবর্তনকারী কর্মীতে পরিণত করেছে সেই গল্প। বক্তৃতার পর অনেকেই আমার সাথে কথা বলতে এলেন। তাদের মধ্যে একজন ছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে আসা এক শিক্ষাবিদ। তিনি বললেন, আপনার গল্প শুনে আমার মনে পড়ে গেল আমরা সবাই আমাদের নিজস্ব যুদ্ধ লড়ছি, কিন্তু সেই যুদ্ধের ফলাফল নির্ভর করে আমরা তাকে কিভাবে গ্রহণ করি তার উপর। আপনি জয়ী হয়েছেন। সম্মেলন থেকে ফেরার পর আমি আরও দৃঢ় প্রতিজ্ঞ হলাম আমার কাজকে বিস্তৃত করতে। আমরা আমাদের প্রকল্পকে এখন সারা দেশের 5টি জেলায় নিয়ে গেছি। আমরা মেয়েদের জন্য কারিগরি শিক্ষা কেন্দ্র চালু করেছি, যেখানে তারা গ্রাফিক ডিজাইন, ডেটা এন্ট্রি, এমনকি মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ পাচ্ছে। একই সাথে আমার ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসছিল। আমার বোন প্রীতি এখন মেডিকেল কলেজের ছাত্রী। সে ডাক্তার হওয়ার পথে এগিয়ে যাচ্ছে।
বাবা মা এখন সুখে আছেন। বাবার ছোট দোকানটি এখন একটি ভালো মুদি দোকানে পরিণত হয়েছে। যদিও আমি তাকে কাজ বন্ধ করে বিশ্রাম নিতে বলেছি বারবার, কিন্তু তিনি বলেন, অলস বসে থাকার চেয়ে কাজ করেই ভালো লাগে মা। আমি নিজেও নতুন একটি সম্পর্কের সূচনা করলাম, ইমন। সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমরা পরিচিত হয়েছিলাম একটি পেশাদার নেটওয়ার্কিং ইভেন্টে। প্রথম দিকে আমি সম্পর্কের ব্যাপারে খুব সতর্ক ছিলাম। আমার অতীত আমাকে কিছুটা শঙ্কিত করত, কিন্তু ইমন খুবই বোঝাপড়ার মানুষ। সে আমার গল্প জানার পর বলেছিল, তোমার অতীতই তোমাকে আজকের এই অসাধারণ মানুষটি বানিয়েছে। আমি সেটার জন্য তোমাকে আরও বেশি সম্মান করি। এমনই সুখ ও কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আরও কয়েক বছর কেটে গেল। আমি এখন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বিভাগের ম্যানেজার। আমার দলের সদস্য সংখ্যা 12। আমার কাজ শুধু অফিসের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই, আমি নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব রাখছি। একদিন রেশমা বেগম ফোন করলেন। তিনি বললেন, মা, আমার একটি অনুরোধ আছে। আমি একটি ছোট স্কুল শুরু করেছি পিছিয়ে পড়া মেয়েদের জন্য। আমি চাই তুমি তার উদ্বোধন করো। অবশ্যই মা, আমি উত্তেজিত হয়ে বললাম, আমি গর্বিত বোধ করছি। স্কুলটি ছিল একটি গ্রামে, একটি ছোট্ট কিন্তু রঙিন ভবন। উদ্বোধনী দিনে গ্রামের সবাই উপস্থিত ছিল। রেশমা বেগম সেদিন তার জীবনের স্বপ্ন পূরণ করেছেন বললেন। তিনি বললেন, এই স্কুলটি আমার হারানো মেয়ের নামে উৎসর্গিত, কিন্তু এটি সব মেয়ের। যে মেয়েরা পড়তে চায় তাদের জন্য এই দরজা সব সময় খোলা। উদ্বোধনী বক্তৃতায় আমি বললাম, এই স্কুল শুধু ইট পাথরের দেওয়াল নয়, এটি আশার প্রতীক। এটি প্রমাণ করে যে বয়স, অতীত বা পরিস্থিতি কখনোই আমাদের স্বপ্ন দেখাকে থামাতে পারে না। রেশমামা তার জীবন দিয়ে এটি প্রমাণ করেছেন। সেদিন সন্ধ্যায় আমি রেশমা বেগমের সাথে বসেছিলাম স্কুলের ছাদের ওপর। তিনি বললেন, পূজা, তুমি জানো, সেই দিন যখন আমি তোমাকে চিরকুটটি দিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি হয়তো নিজের জীবনও হারিয়ে ফেলব। কিন্তু আজ দেখ, সেই কাজটিই আমার জীবনকে এত অর্থবহ করে তুলেছে। আপনিই তো আমাকে জীবন দিয়েছিলেন মা, আমি বললাম। আজ আমার বয়স 30 পেরিয়েছে। আমি যখন আমার পুরনো ডায়েরিগুলো উল্টে দেখি, তখন অবাক হই এই যাত্রার বিস্ময়ে। ফুলশয্যার সেই রাতের ভীতসন্ত্রস্ত মেয়েটি কি আজ এই নিশ্চিত দৃঢ়পদ নারী হতে পারবে? জীবনের মজাই হয়তো এখানে, অপ্রত্যাশিতের মধ্যে দিয়ে আমাদের শক্তি আবিষ্কার। ইমন একদিন আমাকে জিজ্ঞেস করল, তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন কি? এই চাকরি, এই পুরস্কার, নাকি টেলিভিশনে আসা? আমি ভেবেছিলাম, তারপর বললাম, আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি নিজেকে আবিষ্কার করেছি। আমি আবিষ্কার করেছি যে আমি শুধু একটি মেয়ে নই, আমি একটি শক্তি। আমি আবিষ্কার করেছি যে কষ্ট আমাদের ভাঙে না, বরং গড়ে তোলে। এবং সবচেয়ে বড় কথা, আমি আবিষ্কার করেছি যে ভালোবাসা ও সমর্থন মানুষকে অসম্ভবকে সম্ভব করতে পারে। আমাদের বিয়ে হয়েছিল একটি ছোট অনুষ্ঠানে, শুধু কাছের মানুষদের নিয়ে। রেশমা বেগম ছিলেন আমার পক্ষের পরিবার থেকে। আমার বাবা মা, বোন প্রীতি, আমার অফিসের কিছু সহকর্মী এবং বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের সাজে যখন আমি দাঁড়ালাম, তখন আমি ভাবছিলাম, বিয়ে নামক বন্ধনটিকে একদিন আমার জন্যে যে বিভীষিকা নিয়ে এসেছিল, আজ সেই একই বন্ধন আমার কাছে সম্পূর্ণতা ও সঙ্গ দিচ্ছে। জীবন সত্যিই অদ্ভুত। আজ আমি আমার নিজের একটি ছোট্ট সংস্থা চালু করার পরিকল্পনা করছি, যা শুধু নারী শিক্ষা নয়, নারী উদ্যোক্তা তৈরির ওপর জোর দেবে। আমি চাই প্রতিটি মেয়ে শুধু চাকরি খুঁজে নয়, নিজেই চাকরি সৃষ্টি করতে শিখুক। রাতে আমি আমার 3 বছর বয়সী কন্যা সায়েরির ঘরে যাই। সে শুয়ে আছে তার ছোট্ট বিছানায়। আমি তার কপালে হাত বুলিয়ে দিই। আমি চাই সে এমন এক পৃথিবীতে বড় হোক, যেখানে তার লিঙ্গ তার সম্ভাবনার সীমানা নির্ধারণ করবে না, যেখানে সে নিরাপদে স্বপ্ন দেখতে পারবে। সায়েরি ঘুমের ঘোরে আমার দিকে তাকিয়ে অস্পষ্ট বলল, মা। হ্যাঁ বাবু, তুমি শক্তিশালী মা। তার মুখে এই কথাটি শুনে আমার চোখে জল চলে আসে। হয়তো সে এখনও বোঝে না শক্তিশালীর অর্থ কী, কিন্তু একদিন বুঝবে, এবং আমি চাই সে নিজের জীবন দিয়েই যেন সেই অর্থ খুঁজে পায়। আমি জানালার পাশে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকাই। আজও আকাশে তারা ভরা, সেই একই তারা যে আমাকে একদিন পথ দেখিয়েছিল। আজ সে আরও অনেকের পথ দেখাচ্ছে। আমার গল্প হয়তো এখানেই শেষ হলো না, কিন্তু এর একটি অধ্যায় শেষ হলো।
একটি অধ্যায় যা শুরু হয়েছিল ভয়ে শেষ হয়েছে আশা ও প্রাপ্তিতে। জীবন যত্ন নেয় তাদের যারা লড়াই করতে জানে, আর আমি লড়াই করেছি, আমি জয়ী হয়েছি। এবং এই জয় শুধু আমার একার নয়, এটি প্রতিটি মেয়ের যে নিজের অধিকারের জন্যে দাঁড়ায়, প্রতিটি মায়ের যে তার মেয়ের জন্যে উজ্জ্বল ভবিষ্যৎ চায়, প্রতিটি মানুষের যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। আর এইভাবেই ফুলশয্যার রাতে শুরু হওয়া এক মেয়ের যাত্রা আজ একটি আন্দোলনের অংশ হয়ে উঠেছে, নীরব কিন্তু অদম্য, একা কিন্তু লক্ষ্যের। এবং এই যাত্রা চলবেই যতক্ষণ না প্রতিটি মেয়ে নিজের মেধা ও শ্রমে আলোকিত করতে পারে তার নিজের জীবন, তার নিজের পৃথিবী।